প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৬৪ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডটা একটু ছোট হতে চলেছে, থাকছে একটাই ঘটনা। একটু ব্যস্ততার কারণে আজকের এপিসোডটা একটু ছোট করতে বাধ্য হলাম। তোমরা প্লিজ রাগ করো না, একটু মানিয়ে নিও। যিনি আজকের ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, আর এই ঘটনার স্থান কাল পাত্রদের নাম তিনি বদলে দিয়েছেন। শুরু করছি আজকের প্রেত পক্ষের ৩৬৪ নম্বর এপিসোডের ঘটনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ধানগোলা। শীত পুরোপুরি নেমে আসেনি, কিন্তু রাতে কুয়াশা এমন পড়ে যে আধ ফুট দূরেও কারোর মুখ বোঝা যায় না। গ্রামের পেছনের একটা পুরনো বিল বিরাট আয়তন, বর্ষায় নদীর মতো দেখায়। শুষ্ক মৌসুমেও কাদা জল জমে থাকে। এই গ্রামের 18 বছর বয়সী ছেলে রাহি কলেজের প্রথম বর্ষে পড়ছে। আর আমরা জানতে পারবো এই ঘটনায় তার বন্ধু ফজলের ব্যাপারে। এই ঘটনা ফজলের থেকেই জোগাড় করা। রাহির চুপচাপ স্বভাব, তবে মাছ ধরায় এক অদম্য নেশা আছে তার। তার বাপদাদার এরকম নেশা না থাকলেও তার রয়েছে। বিলে ঘাটে তাকে দেখা যায় তার নিজের হাতে তৈরি বাঁশের একটা ছিপ নিয়ে। গ্রামের পেছনে সেই পুরনো বিলটায় রাতের বেলায় কেউ মাছ ধরতে যায় না, কেননা সেখানে এক অদ্ভুত গুজব রয়েছে। সেই বিলে নাকি জিনেদের উপদ্রব ঘটে। তবে রাহি এইসব বিশ্বাস করে না। রাহি আর ফজল অনেককেই বলতে শুনেছে যে মাছ ধরার নেশা যতই থাকুক না কেন, রাতের বেলায় ওই বিলে যেন কেউ মাছ ধরতে না যায়। অনেকেই রাহিকে পই পই করে মানা করেছে ওই বিলে মাছ ধরতে না যেতে। এই তো ছিল গুজবের কথা। সেই বছর ডিসেম্বর থেকে শীতের শুরু। এক অদ্ভুত কথা ঘুরতে লাগলো গ্রাম জুড়ে। বিলের ধারে যাদের অল্প কয়েকটা বাড়ি রয়েছে, তারা নাকি রাতের বেলায় শীষের মতো কোনো একটা শব্দ শুনতে পায়। তারা এমনও শোনে যে জলের ওপর কেউ যেন হাঁটছে। এরকমও আবার হতে পারে নাকি। জলের ছলাৎ ছলাৎ আওয়াজ তারা সকলেই শুনতে পায়। অনেকের দরজায় নাকি রাতের বেলায়, বিশেষ করে মধ্যরাতে 3 বার চাপড় পড়ে, কিন্তু ভয়ে কেউ দরজা খোলে না। তবে রাহি আর ফজল এইসবকে গ্রামের লোকের ভৌতিক কল্পনা বলে উড়িয়ে দেয়। আর দুজনেই ঠিক করে সেই বিলে মাছ ধরতে তারা অবশ্যই যাবে। দিনটা ছিল বৃহস্পতিবার। সেই দিন রাতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাহি আর ফজল ভালো রকম গরম জামা চাপিয়ে ঠিক করলো যে সেই দিন রাতে তারা সেই বিলের পাড়ে মাছ ধরতে যাবে। রাহির বাড়িতে সেই দিন তার বাবা মা ছিলেন না, তাই জন্যে ফজলের সাথে সে আগে থেকেই পরামর্শ করে রেখেছিল যে এই দিনে তারা সেই বিলে মাছ ধরতে যাবে, কেননা রাহির বাবা মা পাশের গ্রামে সেই দিনে অনুষ্ঠান দেখতে যাবেন। রাহি আর ফজল বিলের ধারে যখন গিয়ে পৌঁছলো তখন প্রায় রাত 11টা বাজে। চারিদিক নিস্তব্ধ। রাহি ছিপ ফেলল। টর্চের আলোতে সে ফাতনাটা মাঝে মাঝে দেখতে লাগলো মাছে খাবার খাচ্ছে কিনা। এমন সময় ফজল রাহিকে বলল, বড় বোয়াল মাছ, ওই দেখ। রাহি ফজলকে বলল, আস্তে আস্তে, চুপ কর, ওটাকে ঠিক ধরবো। রাহি ছিপটা তুলে নিয়ে তার আরেকটা শক্তিশালী ছিপ বার করলো। সেটাতে রয়েছে মোটা লাইন আর মজবুত বড়শি। আর সে কেঁচোর জায়গায় ব্যবহার করলো একটা ছোট্ট জীবন্ত মাছ, যাতে কিনা সেই বোয়াল মাছটাকে সে আকর্ষণ করতে পারে। রাহি ছিপ নিয়ে একেবারে তৈরি। তারা দুজনেই দেখতে পেল বিরাট সেই বোয়াল মাছটা তার মাথা জলের ওপরে তুলছে। রাহির চোখ চকচক করতে লাগলো। ফজল রাহিকে বলল, এটা ধরতে পারলে বাজারে বিক্রি হলে মাসখানেকের বাজার হয়ে যাবে। রাহি জুতো খুলে হাঁটু সমান জলে নেমে গেছে। ঠান্ডায় তার কাঁপুনি দিচ্ছে, তবু নেশার মতো সে এগোতে লাগলো, কেননা সেই বোয়াল মাছটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে।
ফজল এই দৃশ্য দেখে বারবার রাহিকে মানা করতে লাগলো যে বিলের জলে না নামতে। রাহি একবার বড়শি তুলে আরেকবার ফেলতেই মাছটা সাট করে সরে গেল বিলের গভীর জলের দিকে। এদিকে ফজল দেখল রাহি হাঁটু জল থেকে কোমর জল, তারপর বুক জল অবধি নেমে গেছে। এমন সময় এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, ওটা আমাদের জিনিস, এখান থেকে চলে যাও। ফজল এই কণ্ঠস্বর শুনে কাউকেই দেখতে পেল না, কিন্তু সে ভয় দৌড়ে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। রাহির বুক ধক ধক করছে। সে দেখতে পেল পুকুরের মাঝখানে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে রয়েছে দুজন মানুষ। আয়তনে বেশ খানিকটা লম্বা, অদ্ভুত পোশাক। সমস্যা হলো তাদের মুখ দেখা যাচ্ছে না, পুরো শরীরটাই যেন ধোঁয়ার তৈরি। রাহি বলল, কে আপনারা? এখানে কি করছেন? সেই দুজনের মধ্যে একজন ধীরে ধীরে রাহির দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মাছের পিছু করা ছেড়ে দাও, এটা তোমার নয়, যাও এখান থেকে। রাহি রেগে উঠল আর বলল, এই বিল তো সরকারি জমি, আমি ধরলে দোষ কি? এরপর সেই দুটো ছায়ামূর্তি তার দিকে এগিয়ে এলো। রাহি এতক্ষণে ভাবল, এই দুটো মানুষ বিলের জলের ওপর দাঁড়িয়ে আছে কি করে? আর তারা যে হেঁটে আসছে, জলের কোনো আওয়াজও তো হচ্ছে না। দুজনের মধ্যে একজন তার কাঁধ চেপে ধরল, এমন ঠান্ডা হাত যেন এক বরফের টুকরো। সে রাহিকে বলল, যা এখান থেকে, চলে যা, না হলে আমরা তোকে নিয়ে যাব। রাহি প্রতিবাদ করতে যাবে, ঠিক সেই সময় আরেকটা লোক তার মাথাটা জলের মধ্যে চেপে ধরে আর রাহি হাত পা ছুটতে থাকে, কিন্তু সেই লোকটা রাহিকে ছাড়ে না। তারপর তারা আস্তে আস্তে বিলের কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর তার সাথে রাহিকেও আর দেখা যায় না। এই দৃশ্য দেখে ফজল ভয় সেখান থেকে দৌড়ে গ্রামে ফিরে আসে। পরদিন ভোরে এক কৃষক বিলের ধারে কাজ করতে গিয়ে রাহির লাশ দেখতে পায়। তার লাশ বিলের জলে ভাসছে, তার হাতের টর্চের আলো ক্ষীণ হয়ে তখনও জ্বলছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে তার ডান কাঁধে 5টা বড় আঙুলের গভীর দাগ, যেন আগুনে পোড়ার চিহ্ন। গ্রামে হাহাকার পড়ে যায়। ডাক্তার এসে বলে রাহি ডুবে মারা গেছে, কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করল না। এত অগভীর জলে রাহি ডুববে? অসম্ভব। রাহির দেহ সৎকার করা হয়, কিন্তু এরপর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করল। বিশেষ করে সেই বিলের ধারে, বিলের উপরে একটা পুরনো লণ্ঠনের মতো আলো দেখা যেতে শুরু করলো। কখনো এগোয়ে কখনো থেমে যায়। গ্রামের অনেকেই নাকি রাহিকে বিলের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একজন বৃদ্ধ একদিন গ্রামের মোড়লকে এসে বলল, গতকাল রাত্রে বিলের ধার দিয়ে আসছি, আমি দেখলাম রাহি কাদা জল থেকে উঠে রাস্তার দিকে হাঁটছে, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। তবে এটা ঠিক, রাহির পা যেন মাটিতেই পড়ছিল না। তার কিছুদিন পর থেকে শুরু হলো গৃহপালিত প্রাণীর মৃত্যু। হাঁস, মুরগি, খরগোশ, ছাগল, ভেড়া এসব গায়েব হতে শুরু করে দিল। তবে একেবারে গায়েব নয়, পাওয়া যেত তাদের চামড়া, ছেঁড়া হাড়, রক্তের ছিটে আর সেই প্রাণীগুলোর কাটা মাথা। গ্রামের শিশুরা সন্ধ্যের পর বাইরে বেরোনো বন্ধ করে দিল। সবাই বলতে লাগলো রাহির মৃত্যুতে সেই জায়গা অভিশপ্ত হয়ে গেছে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল যে গ্রামের বাইরে থেকে একজন বড় পীর বাবাকে ডেকে আনবেন। তার নাম মাওলানা ফরিদুল হক এবং তার বিশাল নামযশ। সেই মৌলানা সাহেব যখন গ্রামে আসলেন, কিছুক্ষণ সেই বিলের পাড়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি যেন কিছু একটা ভাবছেন। তিনি সেই বিলের জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, এটা মানুষের কাজ নয়, এখানে অদৃশ্য এক সত্তার প্রভাব আছে। অবশ্যই এটা জিনের কারসাজি। এই কথা শুনে সবাই স্তব্ধ। রাহিকে মানুষ হত্যা করেনি, করেছে এখানে উপস্থিত জলচর সত্তারা, মানে জিন। বিলের গভীরে যারা থাকে, যারা এই এলাকা দখল করে রেখেছে।
গ্রামের লোকেদের মধ্যে কেউ কেউ সাহস করে জিজ্ঞাসা করল, বাবা তাহলে সমাধান? মৌলানা সাহেব বললেন, হবে হবে, আমি এসেছি যখন কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করব। আমি রাতের বেলা এই বিলের পাড়ে আবার আসব, তবে তোমাদের মধ্যে কেউ যেন এইখানে না আসে, আসলেই তোমাদের ক্ষতি হতে পারে। মনে রাখবে, ফজরের আগে কেউ আমার কাছে আসবে না, সকালেই জানবে কি হলো। এইদিকে ফজল এসে মৌলানা সাহেবকে সমস্ত ঘটনা জানায় সেই দিন সে কি দেখেছে। তবে ভয় সে গ্রামের লোকেদের কিছু জানাতে সাহস পায়নি। তবে মৌলানা সাহেবকে দেখে সে মনে বল পায়। মৌলানা সাহেব ফজলকে বলে, তুমি আমার সাথে থাকবে, তবে ভয় পাবে না তো? ফজল মাথা নাড়ল আর বলল, আপনি যখন আছেন আমার ভয় কিসের? কিন্তু মৌলানা সাহেব তবুও ফজলের হাতে একটা তাবিজ পরিয়ে দেন, আর রাত ঠিক 12টা নাগাদ সেই বিলের ধারে তিনি দোয়া পড়তে শুরু করেন। কিছুক্ষণ পর সেই জলের ভেতর থেকে একটা ঢেউ ভেসে আসে পার অবধি। বাতাস নেই, কোনো হাওয়া নেই, তবু এত বড় ঢেউ। তারপরেই শোনা গেল এক অদ্ভুত অট্টহাসি। সেই হাসির শব্দ শোনা মাত্র মৌলানা সাহেব জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ করে জলের ভেতর থেকে দুটো বড় ছায়ামূর্তি তাদের মাথা তুলল। ফজল দূর থেকে দেখছিল, তার চিনতে একেবারে অসুবিধে হয়নি যে এই দুজন কারা। এই দুজনই রাহিকে হত্যা করেছে। এরাই তারা যারা রাহির সামনে এসেছিল। ফজল সাহস করে মৌলানা সাহেবের কাছে এসে বলে, বাবা এরাই সেই দুজন যারা রাহিকে হত্যা করেছে। মৌলানা চিৎকার করে উঠল আর ফজলকে বলল পিছিয়ে যেতে। ফজল দেখল মৌলানা সাহেব 2 হাত তুলে সেই ছায়ামূর্তি দুটোকে প্রাণপণে আটকাবার চেষ্টা করছে। কিন্তু তারপর চারিদিক কুয়াশায় ঘনীভূত হয়ে গেল, আর কিচ্ছু দেখা গেল না। ভোরবেলা ফজরের আজান হতেই গ্রামবাসীরা দৌড়ে গেল বিলের ধারে, আর তার সাথে ফজলও গেল সেইখানে। দৃশ্য দেখে সকলের মুখ বিবর্ণ। মৌলানা ফরিদ বিলের ধারেই পড়ে আছেন, তার মুখ বিলের জলের দিকে, একেবারে রাহির মতো। মুখে তার চরম আতঙ্কের ছাপ। তার হাতের তসবিহ ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গ্রামবাসীরা স্পষ্ট বুঝতে পারল যে তিনি এমন কিছু দেখেছিলেন যা কোনো মানুষ সহ্য করতে পারে না। মৌলানার পরিবারকে গ্রামবাসীরা ক্ষতিপূরণ দেয়, কিন্তু মৌলানা সাহেবকে তো আর বাঁচানো গেল না। তবে মৌলানা সাহেব নিজের প্রাণ দিয়েও কিছু তো একটা করেছিলেন, সেটা সবার অজানা। তার সমস্ত শক্তি দিয়ে নিশ্চয়ই সেই বিলের অপদেবতাকে তিনি তাড়াতে সক্ষম হয়েছিলেন, কেননা সেই রাতের পর থেকে গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। সেই বিলের ধারের গ্রামবাসীরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে আর দেখে বা শোনে না। কোনো আলো দেখা যায় না সেই বিলের ওপরে, রাতে কোনো পায়ের শব্দও নেই। গৃহপালিত প্রাণীরাও আর হারিয়ে যায় না, সব শান্ত। কিন্তু এই শান্তির মূল্য ছিল একজন নিরপরাধ মানুষের জীবন। রাহি কেন তাদের চোখে পড়েছিল? তারা কি সত্যি জিন ছিল? মৌলানা সাহেব শেষ রাতে কি দেখেছিলেন? সেই 2 ছায়ামূর্তি সত্যি কি জিন? এই প্রশ্নর উত্তর আর কখনো জানা যায়নি। তবে সেই বিলের এলাকা যতই শান্ত হয়ে যাক না কেন, সেই বিলের জলে মাছ ধরার সাহস সেই গ্রামের লোক আর কোনো দিনও করেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এপিসোডে এই একটা ঘটনাই থাকছে, তবে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে তাতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা চাই ভালো ঘটনা, আর আশা করি তোমাদের এই ঘটনা খুবই ভালো লেগেছে। এপিসোড এখানেই শেষ করব, তার আগে চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টেকনিক্যাল ঋষভ, লিখেছে, আমি তোমাকে সেই 12 নম্বর এপিসোড থেকে শুনছি। আজ আমি 2nd ইয়ারের ছাত্র, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। কমেন্ট করেছে অভিক মুখার্জি, রিজু হিয়ার লেজেন্ড, টুম্পা সহদেব, সঙ্গীতা দেবনাথ, নন্দিতা পাল, রনিত,
পারমিতা দাস, অমিতা ঠাকুর, স্পাইস সৌজাত্য, অনন্যা দ, সমীর সরকার, অজন্তা হোর লিখেছে, খুবই দুঃখজনক একটা ঘটনাটা শুনে ভালো লাগার থেকে বেশি মনটা খারাপ হয়ে গেল। কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু, মঙ্গল মুখার্জি, রাহুল মণ্ডল, চুমকি ঘোষ আর অমিতা ঠাকুর। এই সবকটা কমেন্টই এসছে দুই দেওরের হাতে ধর্ষিতা বৌদির আত্মার প্রতিশোধের সত্যি ভৌতিক ঘটনা প্রেতপক্ষের 362 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা। We were just out walking my dog, and when we came in, we heard Jesus Christ. Grinch! Okay, so this is the leash. There she goes again. I don't think the leash is gonna move, but she's definitely sensing something. Every single day. So I wanted to show you guys some footage of my dog with these stairs. So here's another clip that I got of her doing it, walk over and see her, and she was so locked into this. So I think I figured out why my dog just is always hanging out right here. So I just found a door back here. So I don't think that it's what's on the stairs. I tried to check, but is locked. Obviously it's an Airbnb, so they lock a lot of the doors up. Yeah, I don't think that it's what's on the stairs like what I initially thought. I think it's what's below. I wonder if just man, there's something right behind the door. Oh my God. yeah. Scary. Okay. Okay, every time we've knocked before, this doorknob would turn a little bit.
Уходи отсюда. Я тебя не боюсь. Уходи отсюда. Уходи из моего дома. Уходи. Я тебя не боюсь. Уходи отсюда. Уходи отсюда. Я тебя не боюсь. Уходи. Уходи, я сказала. Уходи отсюда. Уходи. Я тебя не боюсь. You can see that the bathroom is down there at the end of the hallway. The bathroom door is the one that has been slamming itself by apparently unseen forces. I'm going to stand here for a couple minutes. If it happens again, then I'm going to catch it on video. If it doesn't happen again, then I'm going to set my camera down and try to just let it sit there and wait and catch it when it happens. Did you see that? It just did it again. I cannot believe I got that on video. I cannot believe I got that. There is nobody in this room except for me. That is the freakiest thing ever. There's nobody back here.